এদিকে দিন, ওইদিকে যাও। বলো, তাহলে আমার মনে হচ্ছে না অসিদ্ধ তুমি তুমি দাও আমার দিদি একটু একটা সাইডে হয়ে যাবে, তুমি একটু এদিকে চলে আসো। আমি যদি বাইরে করে ঘুরে যাই এখানে আছি পেছনে চলে আমি সেটা রেকর্ডিং ও আচ্ছা যেটা ওদিকে বলে আমার কোনো অ্যাকচুয়ালি নাম নেই, কিছু সবটাই বলবি আসলে দেবদত্ত গুপ্ত বলবো না দেবদত্ত গুপ্ত বলবো, অনেকেই কনফিউজ হয়ে থাকে। তো যাই হোক, আমি কনফিউজ হই। দেবদত্তর বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো বিষয়কে ও খুব ঘরোয়াভাবে আড্ডার ছলে জিনিসটাকে পরিবেশন করতে পারে। সেদিক থেকে ওর একটা গ্রাউন্ড দিয়েছে, বা যেহেতু বৃষ্টি পরিবেশগত দিক থেকে কয়েকজন যেহেতু আসবে কম থাকবে, তাহলেও আমাদের আড্ডা যেরকম হয় চুমি। তো পুজো নিয়ে ও কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে। ওর কিন্তু ব্যক্তিগতভাবে ওর ভালো রেকর্ড কালেকশন, ছোড়ের রেকর্ড মানে ভীষণ ভাবে সেটা প্রসেস করে। দ্বিতীয়ত হচ্ছে ও মানে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি নিয়ে নিজে পড়াশোনা করে এসছে এবং এখন বর্তমানে সেন্ট জেভিয়ার্সে ও অধ্যাপনা করে। আর বিশেষ করে রবীন্দ্রনাথ, নন্দলাল, এই যে ঘটনা শিল্পটা হয়েছে শান্তিনিকেতনে, সেখান থেকে ও ঘুরে ঘুরে বের করে আনে অনেক না দেখা না জানা শিল্প, সেটাকে নিয়ে ও কিউরেট করে। আমাদের বেশ কয়েকটা এক্সিবিশন কিউরেট করেছে, আমাদের আঁকার গ্যালারি করেছে, তারপর ওতে রামকৃষ্ণ মিশন হয়েছে। তো এটা তো ওর কাজের মধ্যে চলে আসছে। আর আরেকটা হচ্ছে প্রকাশনার দিক থেকে অবনীন্দ্রনাথের যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রকাশনা ও করেছে, সেটা হচ্ছে উদ্দুত যাত্রা। উদ্দুত যাত্রা নিয়ে ও কিন্তু চমৎকার একটা বই বের করেছে। আর ইদানিং কালে ও পুজো দিয়ে যেটা চর্চা করছে আর কি, এখন দুর্গাচল শক্তি সঙ্গের যে আমাদের পার্থ দাশগুপ্ত যে পুজোটা করছে তার গবেষক হিসেবে ও আছে। আরেকটা হচ্ছে যে আপনার 2013 সাল থেকে 15 সাল অবধি সাংস্কৃতিক ভারত সরকার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটা রিসার্চ ওয়ার্ক করা হয়েছিল। আমি করেছিলাম একটা বিষয়তে, ও করেছিল একটা বিষয় ছিল দুর্গাপুজো। তো দুর্গাপুজো নিয়ে 2 বছর ধরে কাজ করছি, সুন্দরভাবে কাজটা শেষ করেছে। তো এখন সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিল্লিতে জমা আছে। তো এই অভিজ্ঞতাগুলো ওর মধ্যে ইতিমধ্যে আছে। তো আমরা আজকে ওর অভিজ্ঞতা থেকে শেয়ার করতে চাই যে পুজোর যে শিল্প, এই শিল্প নিয়ে আর কি ওর ভাবনা চিন্তা একদম ও গ্রাউন্ড জিরো থেকে কাজটা দেখে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে অব্দি সেটার একটা ধারাবাহিকতা রেখেছে। আমাদের কমিটিং গোটা বই বের করেছে, কিন্তু দেবদত্তের অভিজ্ঞতা আরেকটু ব্যাপক আমার যেটা মনে হয়, এবং তার সুদূর প্রসারী একটা ভাবনাও আছে। আশা করব আমাদের আজকে আড্ডাতে অভিজ্ঞতাকে ধীরে ধীরে ভাবতে শুরু করা। কুমোরটুলি ইটসেলফ একটা মানে ইন্ডাস্ট্রি বা ট্রেজার ট্রোভ কোনো ক্ষতি হয় না, হ্যাঁ, সেইখান থেকেই আসলে মূর্তিগুলো রওনা দিচ্ছে। এটা দুটো জায়গায় রওনা দিচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পুরোনো বনেদি বাড়িগুলোতে রওনা দিচ্ছে, আরেকটা যেখানে রওনা দিচ্ছে সেটা হলো কলকাতার বেশ কিছু পুজো মাঠে। কিন্তু এশিয়ান পেন্টস পুজো মাঠটাকে আসার পর এশিয়ান পেন্টসকে ফলো করে যখন কিছু জিনিসকে দেখতে লাগলাম, তখনও তো এত পুরস্কার জানি না। তখন বিজ্ঞাপন বেরোতো এশিয়ান পেন্টস পেয়েছে, সেগুলোকেই দেখতে যেতাম। তখন স্পেসিফিকলি কিছু নাম আলাদা করে আসতে লাগলো, শিল্পীদের নাম আলাদা করে আসতে লাগলো, প্রতিমা শিল্পীর নাম আলাদা করে আসতে লাগলো। এই প্রথম আমাদের চোখে পড়লো যে দুর্গা প্রতিমার গলায় যে লেখা থাকতো কতগুলো নাম, পাল মশাইদের নাম লেখা থাকতো, এখানে পাল মশাইদের নামটা পাল্টে গেল। এখানে হয়তো পাল মশাইদের নাম নেই, যার নাম আছে তাকে হয়তো আমি চিনি না, বা যখন চিনলাম তখন দেখলাম তিনি হয়তো ভাস্কর্য নিয়ে বা কিছু নিয়ে পড়াশোনা করেছেন বা চিত্রকলা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা যখন দেখলাম, এশিয়ান পেন্টসের কিছু আগে একটা ট্রেন্ড ঢুকেছে, সেটা হচ্ছে বকুল বাগান। বকুল বাগানে যেখানে
ওরা ওরা একটা জিনিসকে অ্যাড্রেস করেছিল, সেটা খুব সুন্দরভাবে ওরা বলেও ছিলেন যে তার ডকুমেন্টেশন আছে। আমরা পুজোর যে ডকুমেন্টেশন করেছিলাম তাতে আমরা দেখেছি বোদের প্রতিমা, আতশবাজির প্রতিমা, আইসক্রিমের প্রতিমা, বিস্কুটের প্রতিমা এরকম যখন হচ্ছে তখন ওরা আন্দাজ করেছিল যেটা হয়তো হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তথাকথিত মাটির প্রতিমা, যার মধ্যে একটা সাবেকি চলন আছে। মাটির তো একটা অদ্ভুত ধর্ম আছে, মাটির তো কোনো প্রিকনসেপ্ট নোশন থাকে না, শিল্পীর হাতের গড়নে আঙুলের চলনে সে একটা গঠন পেতে থাকে। কিন্তু কাঠের ক্ষেত্রে বা পাথরের ক্ষেত্রে তার একটা স্ট্রাকচার অলরেডি থাকে, যেখানে শিল্পীকে তার স্বপ্নটা বুনতে হয়। কিন্তু মাটির ক্ষেত্রে মাটি মাখতে মাখতে শিল্পীর বদল বদল হতে থাকা স্বপ্ন বুনতে 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 কোথায় গিয়ে সে শেষ করে নিজের বোঝা যায় না। যে এই যে জায়গাগুলো, ফলে এই জায়গাগুলোর উপরেই কিন্তু নির্ভর করছে এই মানে প্রতিমাগুলো যখন তৈরি হচ্ছে। তার মধ্যে এই জায়গাগুলোতে বকুল বাগানে এসে তখন ওরা নিলেন, শিল্পীদের নিলেন। তখন একবার বকুল বাগানে গিয়ে কাজ দেখতে গিয়ে দেখেছিলাম, সে বছর প্রতিমা তৈরি করছেন ঈশা মোহাম্মদ। ওই ঈশা মোহাম্মদকে প্রথম ভালোভাবে দেখতে পেলাম যে বকুল বাগানে। শানু লাহিড়ীকে আমি মানে বকুল বাগানে ওদেরকে আমি যে জায়গা দেখতে পেয়েছি আমি সেটা বললাম। তো এরকম একটা জায়গা যখন হয়েছে তখন একটা জিনিস পরিষ্কার যে ওরা একটা প্রতিমা স্ট্রাকচারে ফিরলেন, একটা কনভেনশনাল মিডিয়ামে আবার ফিরে গেলেন, মাটির কাছে আবার ফিরে গেলেন, যেখানে মানে ওই অনেক কিছুতেই ওরা আবার নতুন করে ফিরে গেল। তখন কিন্তু বেশ কয়েকটা জিনিস যখন আশ্চর্য জিনিস হচ্ছে, আমরা বেশ তখন তো এত মেট্রো তৈরি হয়নি, বাসে, ট্রামে, অটোতে, হেঁটে গিয়ে আমরা কিন্তু বেশ বোসপুকুর এলাকায় একটা চায়ের ভাড়ের প্যান্ডেল দেখতে পেয়েছি। বহু লাইন দিয়ে বহু কষ্ট করে চায়ের ভাড়ের মণ্ডপ, চায়ের ভাড়ের মণ্ডপ দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, 80 দশক শেষ 90 দশক বছর 15 হবে। আমাদের ওই কি বলে ফ্যাসিলিটিস তো তখনও এই ব্যাপারগুলো কতটা বুঝতে শেখা হয়েছে এমন নয়। হ্যাঁ, কোনো জায়গায় গিয়ে দেখলাম আপনার ভয়ঙ্কর পুরোনো আর্কিটেকচার, জমিদার বাড়ির মতো মনে হচ্ছে বাগবাজারের গলিতে ঢুকে গেছি। এগুলো কিন্তু বেশ আকর্ষণ চিত্ত আমাদের। হ্যাঁ, এগুলোকে আজকে আর্ট বুঝতে গিয়ে অনেক কিছুকে কিন্তু অস্বীকার করে ফেলি আমরা, কিন্তু সেটা বোধহয় সেরকমটা নয়। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় সব মানুষই তার একটা দরদ দিয়ে তো কিছু একটা করে, শিল্পকে সে তার মতো করেই বলতে চায়, তার মতো করে নিয়ে যায়। আজকের হিসেবে আজকে খুব হার্ডকোর শিল্প এবং শিল্প চর্চা হিসেবে অনেক কিছুই হয়তো পাতে পড়ে না, কিন্তু তাকেও অবহেলা করা যায় না। প্রত্যেকের মতো করে কিছু একটাকে ধরতে বা বুঝতে বা করতে যাচ্ছে। কিন্তু এটা ঠিক যে সময়ের হাত ধরে চেহারাটা চেঞ্জ হয়েছে, সময়ের হাত ধরে অনেক কিছু বদলে গেছে, সময়ের হাত ধরে মণ্ডপ ভাবনার অভিনবত্ব এসেছে। আমরা তো মণ্ডপ দেখবার জন্য যেতাম আগে কোথায়, আগে মণ্ডপ দেখতে হলে মোহাম্মদ আলী পার্কের মণ্ডপটি না দেখলে আমরা কিছু একটা মিস করে গেলাম। আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা বকুল বাগানে খালি ঠাকুর নিয়ে এক্সপেরিমেন্ট, কিন্তু মণ্ডপের কোনো না, আমি সেটা তারপরে চাল চিনির প্রতিমা থেকে ওদের ভাবনাটা ছিল যে মাটিটা থেকে হারিয়ে যাবে। ঠিক সেই সময় থেকে কিন্তু আনন্দবাজার কন্টিনিউয়াসলি ফর এগেইনস্ট লিগে যাচ্ছে। ওই মুসুরির ডালের প্রতিমা কন্টিনিউয়াসলি প্রতি প্রায় 3 বছর 4 বছর পরে তারপরে বাধা করতে থাকে। তো এই সময় আমার জীবনে 3টে অ্যাসাইনমেন্ট আসে আনন্দবাজার পত্রিকার তরফে। একটি অ্যাসাইনমেন্ট আমাকে অ্যাসাইন করেন
তৎকালীন সম্পাদক নিখিল সরকারের পাশে বসতেন অনির্বাণ চট্টোপাধ্যায়। উনি চন্দননগরের আলো নিয়ে একটি লেখা লিখতে পারেন। আর একটি অ্যাসাইনমেন্ট পত্রিকা বলে একটা পাতা বেরোতো, সেখান থেকে দুটো অ্যাসাইনমেন্ট আমাকে দেওয়া হয়। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ব্যান্ড পার্টি যারা বাজায় টাজায় ইত্যাদি, এতে একটা অ্যাসাইনমেন্ট আসে। আর একটা অ্যাসাইনমেন্ট আমি মিট করতে পারিনি, সেটা তখনকার হিসেবে মিট করা সম্ভব হয়নি। আমি তার জন্য পুজোর আলোমানে চন্দননগর এবং পুজোর বাজনা, ব্যান্ড পার্টিদের বাজনা, আর একটা অ্যাসাইনমেন্ট আমরা নিজেরাই ভেবেছিলাম, কিন্তু পরবর্তীকালে নিজে কাজ করেছি যে বিজ্ঞাপনের ভিতর পুজো কতভাবে আসে। এ ব্যাপারে আমাদের একজন মাস্টারমশাই ছিলেন অ্যাপ্লাইড আর্টের, অজিত চক্রবর্তী। উনি আমাদের খুব উৎসাহিত করতেন। দুর্গাপুজো নিয়ে এখন অনেকটাই দেখা যায় মিনিস্ট্রি অফ কালচার একটা সাইট আছে, ইন্ডিয়ান কালচার ফিজিক্যাল এক্সিবিশন হবে না। ফিজিক্যাল এক্সিবিশন করার তো আমাদের প্রস্তাবনা ছিল, হ্যাঁ। দুটো এক্সিবিশনের প্রস্তাবনা ছিল, কিন্তু ভারত সরকারের বদল হয়েছে, অনেক কিছু অদল বদল ঘটেছে, তাই জন্য ফিজিক্যাল এক্সিবিশনটা আমাদের হাতে নেই। যদি আমরা ব্যক্তিগতভাবে করবার জন্য যে ধরনের জিনিসপত্র রাখার দরকার ছিল তার সবই আমরা পাঠিয়ে দিয়েছি ওদেরকে, আমাদের হাতে নেই। হ্যাঁ, তার মানে এই নয় যে আমরা নতুন করে সাজাতে পারি না, আমরা নতুন করে সাজাবার মতো প্রচুর জিনিসপত্র আমাদের কাছে আবার নতুন ভাবে জড়ো হয়েছে, সেগুলো থেকে একটা জিনিসকে করাই যেতে পারে। কিন্তু আবার এখনো পর্যন্ত ভাবিনি, কারণ ভাবতে গেলে যে ধরনের প্রস্তাবনা দরকার, হিসেব মতো তো দুর্গাপুজো নিয়ে আড্ডায় কোথাও আসছি, পার্থদা অনেকগুলো জায়গায় বলেছি, হিসেব মতো একটা খুব গোড়ামে একটা গ্যালারি স্পেসে যে আড্ডা হচ্ছে, সেখানে একটা আড্ডাতেই যে আবার আড্ডা হিসেবে ডাকা হলো, সেটাও তো একটা বড় কথা। এগুলো জমতে থাকুক জিনিসগুলো। তো আমি ঠিক এমনটা নয় যে আমি ভাবছি না যে কোথা থেকে আড্ডাটা শুরু করবো, যেটা হয় যে অসিদ্ধাকে অ্যাকনলেজমেন্ট করা উচিত। আমাদের অসিদ্ধা, পার্থদা, এদের একটা মিটিং হয়েছিল তৎকালীন চেয়ারম্যান কল্যাণ কুমার চক্রবর্তীর সাথে, তো সেইখান থেকে একটা মিটিং এর নামটা প্রস্তাব হয়ে উঠে আসে। প্রস্তাব হয়ে উঠে আসার পিছনে কতগুলো ওদের কাছে কতগুলো রেফারেন্স ছিল, সেটা হচ্ছে ওই প্রস্তাবনা আসার আগে থেকেই আমি দুর্গাপুজোর মাঠে মাঠে ঘুরে গেলাম কিছু একটা জিনিসকে দেখার জন্য। আমাকে যেটা অনুপ্রাণিত, সেই অনুপ্রাণিত যেটা করতো সেটা হচ্ছে যে প্রথম অনুপ্রাণিত করে কুমোরটুলির মানুষরা এই কারণেই সেখান থেকে অবাক হয়েছি বা সেখান থেকে আশ্চর্য হতাম, সেটা একটা ছেলেবেলার দেখার মতো। আমার কাছে যেটা বারবারই আশ্চর্য লাগতো, এই তো ছিল একটা বাঁশের কাঠামো, তারপরে হয়ে গেল খড়ের পুতুল থেকে কিভাবে এই জিনিসটা এরকম একটা প্রাণ পাচ্ছে, এই জিনিসটা আমাকে একটু অবাক করতো। আর একটা জিনিস অবাক করতো, যেটা আরেকটু পরের দিকে অবাক করেছে, সেটা প্রথম দিকে অবাক করে। যে প্রথমে যখন কুমোরটুলি বাংলা অবস্থায় দেখতাম, তখন আমার মনে হচ্ছে কুমোরটুলির সব প্রতিমাগুলি বোধহয় এক, তাদের চেহারা এক, গড়ন এক, গঠন এক, মাপগুলো হয়তো আলাদা, এরকম একটা মনে হতো। কিন্তু সময়ের চলার সাথে সাথে আস্তে আস্তে বুঝতে পারলাম যে অনেকগুলো কারণেই ওদের সবার প্রতিমাগুলো এক হয়, সেখানে ওদের কিছু কিছু আলাদা আলাদা ব্যাপার রয়েছে। তো সেই আলাদাটাকে শেখবার জন্য, সেই আলাদাটাকে বোঝবার জন্য আমাদের কিছু কুমোরটুলি পাড়ার বন্ধু বান্ধব, আমরা যখন রবীন্দ্র ভারতীতে পড়তাম তখন আমাদের কিছু বন্ধু বান্ধব জুটে গিয়েছিল। যেমন উত্তর পাড়ার মুরারি পাড়ের ছেলে জয়ন্ত পাল আমাদের সঙ্গে লেখাপড়া করত, তারপরে কুমোরটুলি পাড়ার ওমেন পাল, যাকে পরবর্তীকালে ছাত্র অবস্থায় পেয়েছি। তাছাড়া একটা খুব মজার জিনিস ছিল, আমরা না মাঝে মাঝে ওই মডেল স্টাডি ইত্যাদি ইত্যাদি করবার জন্য শিয়ালদা বা মার্বেল প্যালেসে যাবার একটা খুব ইচ্ছে ছিল। আমার রবীন্দ্র ভারতী থেকে
মার্বেল প্যালেসটা খুবই কাছে। সেই মার্বেল প্যালেসের ভিতরে বাদল বাবু চাকরি করতেন। সেই বাদল বাবুকে দেখার সৌভাগ্য হয়েছে, যিনি কুমোরটুলি বাবার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে কিছু কিছু কথা জানার বা জিজ্ঞাসা করার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেই সুযোগটা জানতে পেরেছিলাম, জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু সেইটা যে খুব আজ থেকে আবার একটা নিরীক্ষণের দরকার আছে, এইটা বোঝার জন্য আরো অনেকটা বছর সময় লেগেছে। মানে সেই সময়কালটার হিসেব, আমার তো বেরোনোর কথা ছিল 94-তে বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু নানা কারণে 94-তে বেরোনো যায়। তখনকার দিনের হট্টমালার দেশে পরীক্ষা পিছোতে 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 গিয়ে আমরা যখন 97 সালে যখন আলটিমেটলি বেরোলাম মাস্টার্স ডিগ্রি করে, তখন আর কি যে দেখাগুলো শুরু হলো। 97-এর পরে 16টা বছর সময় লেগে গেছে, কারণ 2013-তে যখন প্রজেক্টটা এলো, তখন ওই পুরোনো কিছু চেনাকে কাজে লাগাবার মতো ইচ্ছা করতে লাগলো। তখন আবার খুব স্পেসিফিকলি দুটো ভাগে ভাগ করে নিলাম পুজোটাকে দেখা। একটা হচ্ছে যে বনেদি বাড়ির দুর্গা পুজোগুলোর চেহারা কিরকম, আর তার সাথে সাথে কুমোরটুলি পাড়ায় দুর্গা পুজোগুলোর চেহারা কিরকম, তার সাথে সাথে পুজো মাঠে দুর্গা পুজোগুলোর চেহারা। 80-র দশকে আমরা যখন কলেজে পড়ছি, তখন 80-র দশকে বিজ্ঞাপন, এশিয়ান পেন্টসের বিজ্ঞাপন বেরিয়ে গেল। এশিয়ান পেন্টসের বিজ্ঞাপন যখন বেরোলো, তার বেশ খানিকটা পরে আমি যখন, সেটা জানেন, তখন আমি এবং আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব আমরা তখন আনন্দবাজারে আনন্দমেলায় একটু করে লেখালেখি শুরু করি। সেই লেখালেখির সুবাদেই একবার অসিদ্ধা আনন্দবাজার থেকে একটা গঙ্গাবক্ষে লঞ্চ যাত্রার আয়োজন করেছিলেন। তখনই উনি খবর পেয়েছিলেন যে আমার সাথে একজন বাউলের চেনাশোনা আছে। কিভাবে আমার ল্যান্ডলাইনে ফোন করে সে হরে কৃষ্ণদাস বাউলকে নিয়ে গঙ্গায় উনি একটা ভ্রমণ করেছিলেন এবং আমাকেও ইনভাইট করেছিলেন, আমিও গিয়েছিলাম। তো আমিও সেই গঙ্গা পক্ষে বাউলের গান শুনতে শুনতে সেটা একটা অসাধারণ মেমোরি ছিল। তো যাই হোক, সেই সময় ওই সময় এশিয়ান পেন্টসের বিজ্ঞাপনগুলো বেরোচ্ছে, ওই সময় অনেকগুলো ডকুমেন্টেশন তৈরি হচ্ছে। আনন্দবাজারেই বেশ কয়েকজনকে দেখছি তার সাথে বেশ গভীরভাবে যুক্ত। যেমন আমার মনে পড়ে আমাদের সুকিয়া স্ট্রিটের এক বন্ধু শিবাশিস বন্দ্যোপাধ্যায় এশিয়ান পেন্টসের সাথে কিভাবে যুক্ত হচ্ছে, ডকুমেন্টেশন করছে, সেগুলো একটা দেখার সুযোগ হয়েছিল, বোঝানোর সুযোগ হয়েছিল। কিন্তু দেখতে গিয়ে 3টে বিভাগ আমার কাছে প্রথম পরিষ্কার হয়। আগে দিয়ে যে ক্লাসগুলো হতো তাতে পোস্টার তৈরি করতে হতো, যে পোস্টারগুলো ক্লাসের অ্যাসাইনমেন্টে আসতো, সেগুলোতে দুর্গা পুজো, HMV পুজোর গান, শারদর্ঘের গান, এই ধরনের অ্যাসাইনমেন্ট যেহেতু আসতো, ওগুলোকে ঘাটতে বলা। এই অ্যাসাইনমেন্টগুলো যখন আসে, এগুলো না আমাকে পুজো কালচারের সঙ্গে আরো অনেকটা নিবিড় করে দেয়। যে আমি কিন্তু সেই সময় ওই আনন্দবাজারে লেখার সূত্র ধরেই আমি কিন্তু প্রথম চন্দননগরে গিয়ে একটা জিনিস প্রথম দেখে খুব আশ্চর্য হয়েছিলাম। সেটা হচ্ছে যে ডিজাইন এস্থেটিক্স এর সঙ্গে কিভাবে চোখের দেখার মাপজোকের একটা সম্পর্ক রয়েছে। ওরা কিন্তু তখন যেটা দেখেছিলাম চন্দননগরে গিয়ে, এরকম মেঝেতে ফেলে ফেলে ব্রাউন পেপার জুড়ে জুড়ে, খবরের খবর জুড়ে জুড়ে, ওরা প্রথমে ওদের যে গেটগুলো বানানো হবে তার জন্য ব্রাউন পেপার এরকম পেস্ট করে বিশাল বিশাল দিয়ে তৈরি, তারপর চক দিয়ে ড্রয়িং করতে। ওই যে ড্রয়িংটার একটা রিভার্স স্টাইল ছিল। আমাদের যখন সমতলে কোনো ড্রয়িং আমরা করি, যখন দূরে যায়, ইট ইজ ডিপেন্ডিং অন দ্য কনভার্জিং এন্ড ডাইভার্জিং, যখন দূরে যায় তখন যেটা করে আমাদের লাইনটা কনভার্জ করে, ছোট হয়ে যায়, আর সামনে যখন আসে আমাদের লাইনটা ডাইভার্জিং। ওরা বলছে আপনার যদি ওপরে গিয়ে ছোট হয়ে যায় তাহলে চিত্রটা পরিষ্কার হবে। তাই জন্য ওদের দূরে যত লাইন যাচ্ছে, মানে হিসেব মতো ওপরে যত লাইন যাচ্ছে সেটা যাচ্ছে ডাইভার্জিং, সামনে যত লাইন আসছে সেটা আসছে কনভার্জিং। এই যে মাপজোকগুলো ওরা বুঝিয়েছিলেন, হ্যাঁ, সুতো মেপে দেখিয়ে, এবং প্রথমে চক দিয়ে একটা হালকা দাগ দিতেন, তারপর সেটাকে পার্মানেন্ট করবার জন্য ওরা আলতা দিয়ে ওই ড্রয়িংটাকে লাল কালিতে পুরোটা ড্র করতেন। গেটটাকে পুরোটা ড্র করবার পরে তারপর ওরা পরপর স্টেপগুলোকে
ডেভেলপ। তো এই সমস্ত লেখাগুলি একদম মানে একেবারে আনএডিটেড ভার্সন, এবং কি বানানো যদি ভুল থাকে সেই বানান ভুল রেখেই আমার সম্প্রতি একটা বই ছাপা হয়েছে, সেই বইটি খসড়া খাতা থেকে ওরা প্রকাশ করেছে। বইটির নাম হচ্ছে টাইটানিকের গান ও ছবি চুরি। তাতে এই লেখাগুলি আছে যে কিভাবে আমরা চন্দননগরের আলোকে প্রথম ভিজিট করলাম, এবং এই চন্দননগরের আলো লেখাটা আসলে যেখানে ছাপা হবে এইটা আমার অতটা ধারণা ছিল না। কারণ তখন আমি আসলে নিখিলবাবু আমাকে মূলত কলকাতার পর্চা লিখতে, সেই লেখাটা লিখতে গিয়ে দেখলাম যে চন্দননগরের আলোটা ছাপা হয়েছে পুজোর সময় বেরোনো সম্পাদকীয় দপ্তর থেকে বেরোনো একটা বিশেষ ক্রোড়পত্রে, এবং ওরা একটা বিজ্ঞাপনও দিয়েছে ক্রোড়পত্রের উপর যে 10 জন বাছাই করা লেখকদের ইয়েতে তুলে আনা। বহুজন, লেখাটা স্টার্ট হয়েছিল মনে পড়ে জয় গোস্বামীকে দিয়ে, ওখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছিল, ওখানে মতিনন্দ, ওখানে সমরেশ মজুমদারের লেখা ছিল, এবং বহু লেখা ছাপানো হয়েছিল। আমার ভালো লেগেছিল যে ওই রকম একটা জায়গায় এটা ছাপা হয়েছিল। কিন্তু এখানে আমি চন্দননগরের আলোর ডিটেলসটা দিয়েছি। সেই সময় একটা পড়াশোনা করবার জন্য নিখিলবাবু ইনসিস্ট করেন যে সাহিত্য পরিষদে গিয়ে পুরনো খবরের কাগজের দস্তাবেজ ঘেঁটে বার করা যে এই ইলেকট্রিক্যাল যুগের আগে পুজোর আলোটা কিরকম ছিল। এই দস্তাবেজ ঘেঁটে পুজোর আলোটা কিরকম ছিল এই অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে ঠিক একদম দুর্গা পুজোর জন্য জায়গার ঝাড়বাতি নয়, জমিদার বাড়ির ঝাড়বাতির কথা বলা হচ্ছে না, একদম দুর্গাকে যেখানে প্লেস করা হবে সেই প্লেস করবার জন্য কৃষ্ণনগর থেকে চাঁদের বাতি আসে। এই রেফারেন্সটা বলছেন। আমাকে নিখিল বাবু বললেন যে চাঁদের বাতি জিনিসটা কি তুমি জানো? না, আমি জানি না। কলকাতা শোভাবাজার দেবদের বাড়িতে বা ইয়েতে যাও, ওরা তোমাকে বলে দেবে চাঁদের বাতি জিনিসটা কি। তো ওখানে যখন গেলাম, একজন বৃদ্ধ লোক, উনি কবি কৃষ্ণদেব না, দেবদের বাড়ির আর একজন লোক, কিন্তু বৃদ্ধ। আমরা দেখুন এরকম খবরের কাগজে সমাচার দর্পণে যে কৃষ্ণনগর থেকে চাঁদের বাতি এসেছে রাজ্যের বিভিন্ন বাড়ির দুর্গাপুজোর আলোকিত করবার জন্য। চাঁদের বাতি জিনিসটা কি তখন বোঝা যাচ্ছে না। তখন বলে আসুন আপনাকে বুঝে। উনি দেখান ওই পিলার যে থামগুলো রয়েছে, থামের গায়ে ওই দেওয়ালগিরির ব্যবস্থা করা রয়েছে, যেটা কিন্তু দুর্গা ঠাকুরের দিকে যাবে বা ওইটুকু মণ্ডপের সামনে যারা কাজ করবে তাদের জন্য। এবার এই যে চালাটা হচ্ছে সেইখান থেকে ওরা লম্বা 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 কাঠি বার করে দিচ্ছে, সেই কাঠি থেকে সুতো ঝুলছে, সুতোর গায়ে সরু সরু মানে গোল 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 কাচের মতো গোল 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 ঝুলছে। এইটা লাইটটা গিয়ে ওখানে যে পড়ছে, ওই লাইটটা একটা রিফ্লেকশন তৈরি করছে অভ্র কেটে কেটে, ওই লাইটটা রিফ্লেকশনটা গিয়ে পড়ছে মায়ের মুখের উপরে। সেই মায়ের মুখের উপরে ওই যে লাইটটা, ওইটাই হচ্ছে একমাত্র উপায়, যে তখনকার দিন তো ইলেকট্রিসিটি ছিল না, ওটাই হচ্ছে একমাত্র উপায় মায়ের মুখটাকে সন্ধ্যের অন্ধকারেও দেওয়ালগিরির আলোতে চমৎকার করে দেখা। হ্যাঁ, এই জানি না এগুলোকে গবেষণা বললে গবেষণা, এগুলো গবেষণা না হলে গবেষণা নয়। নগরের আলো যে আলোর কথাটা বললাম, ওটা কিন্তু পাবলিক স্পেসকে আলো দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর তার আগে হুতমের নকশা বা পুরোনো আমলের খবরের কাগজের যে আলোর কথা বললাম, সেটা কিন্তু প্রাইভেট স্পেসে একটা দুর্গা প্রতিমা যেখানে আছে সেই জায়গাটাকে দুর্গা মণ্ডপ না, মানে যেখানে আর কি মণ্ডপই তো বলা যায়, জমিদার বাড়ির তাদের দুর্গা মণ্ডপ, সেইখানটার ইয়েটা। তো এই ছোট্ট ছোট্ট সূত্রগুলো ধরবার জন্য, যদিও আমার ললিত কলা একাডেমি প্রজেক্টের বেসটা ছিল যে একদম কলকাতা কেন্দ্রিক যে পুজো আর্টটা তৈরি হচ্ছে তাকে অ্যারেস্ট করা, কিন্তু সেইটাকে আমি লোভ সামলাতে না পেরে হ্যাঁ আমি বলছি, আমাদের বিষয়টা ছিল ডিজিটাইজিং দ্য আর্ট অফ দুর্গা পূজা ডিউরিং দিস ফেস্টিভ্যাল ইন কলকাতা। এটা গ্রাউন্ড জিরো থেকে হ্যাঁ একটা ছিল, গ্রাউন্ড জিরোটা একটা ছিল পুজো ইনস্টলেশন। হ্যাঁ ওটা বলছি। তো এই প্রজেক্টটা ছিল যে
যেটা উনি বলছেন যে গ্রাউন্ড জিরোর কথাটা, যে একটা শূন্য জমি কিভাবে দখল হয়, কিভাবে ঘেরা হয়, এই খুব ভালো করে যদি আমরা বুঝে নিই যে একটা ল্যান্ড কিভাবে এনক্লোজড হয়, এবং সেই এনক্লোজ যেভাবে হচ্ছে সেটা একটা বিল্ডিং নয়, একটা বিল্ডিং এর মতো করে এনক্লোজ হতে হতে সেটা আজকের পুজো শিল্প, মানে যেটাকে তখন আমরা এটা ধরে এগিয়েছিলাম যে সাইট স্পেসিফিক পাবলিক আর্ট ইনস্টলেশন, এরকম একটা টার্মের ভিতর দিয়ে যাওয়া যায় কিনা। পরে আবার দেখেছি এরকম টার্মের ভিতর দিয়ে যাওয়া যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু এরকম একটা জিনিসকে ধরেই আমরা বোঝার চেষ্টা করেছিলাম সমন্বয়গুলো, যে আজকে একটা মণ্ডপ ভাবনা এবং পুজোর মুক্তি ভাবনা কিভাবে সমন্বিত হয়। সেই চেঞ্জটা বলবো শেষে গিয়ে, এই আড্ডা দিতে দিতে চেঞ্জটা একদম আজকে আবার কোন জায়গায় এসে দাঁড়িয়েছি সেটাকে উল্লেখ করব। তো এইটা যখন দেখলাম তখন প্রথম আমাদের একদম পুজো ভিত্তিক গবেষণায় প্রথম ঠিক করে নিলাম যে আগে কুমোরটুলিতে নিজস্ব কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা বুঝে নেব। কুমোরটুলিটাকে একটা মানে মাইল ফলক করে নিলাম, একটা করে নিলাম, কারণ এটা বুঝে নেওয়া দরকার যে ওদের নিজস্ব কোনো পরিবর্তন হয়েছে কিনা। করতে গিয়ে দেখা গেল যে হ্যাঁ, ওদের নিজস্ব একটা পরিবর্তন হয়েছে, ওদের দুটো সেক্টরে পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে যখন ওপার বাংলা থেকে রুদ্রপালরা আসে, ওরা এক রকমের শৈলী নিজেদের মধ্যে নিয়ে এসেছে, যেখানে রুদ্রপালদের শৈলীর মধ্যে রয়েছে একটা অদ্ভুত ধরনের রিয়ালিস্টিক ম্যানার, যে রিয়ালিস্টিক ম্যানারে আপনার ওরা তত্ত্বগুলোকে ভেঙে দিচ্ছে। যেমন বলছে যে যদি এখানে বলা হয় যে মায়ের ভ্রু যুগল ভাবে অর্ধনির্মিত, মানে বাঁশপাতাকে কাটলে অর্ধেক করলে ঠিক যেমন হয় সেটা হবে। রুদ্রপালরা এসে বললেন না, দরকার নেই, মানুষের যেমন ভ্রুযুগলের মধ্যে রিয়ালাইন্স গুলো দেখা যায় এখানে সেটা দেখা যাবে। এটা ওরা ভেঙে, রুদ্রপালরা তার মানে ওটা থেকে ভেঙে বেরিয়ে। আবার এখানে যেমন পালমশাইরা বলছেন যে মায়ের যে শরীরটা হবে মৃন্ময় এবং চিন্ময়ের যে হিসেবটা সেটা পরিষ্কার রাখতে হবে। রুদ্রপালরা বলছেন না, বাংলার জমিদারদের ঘরে ঘরে যে ঘরের বউরা রয়েছে তাদের শরীর খুব তেল চকচকে, অর্থাৎ গায়ের শরীরের রঙের মধ্যে তেল চকচকে ব্যাপার আনতে হবে, এই গর্জন তেলের আসতে লাগবে। ফলে এই ভাঙাচোরাগুলো কিন্তু নিজেদের ভেতরে পাল এবং রুদ্রপালদের একটা হিসেবের অদল বদল করবে। এবং পালমশাইরা যে মাপজোকগুলিকে নিতেন সেই মাপজোকগুলির সঙ্গে রুদ্রপালদের মাপজোকগুলি আলাদা। রুদ্রপালদের মাপজোক একদম ঘরের বউ, ঘরের মেয়ে, এবং বাংলার একটা বিশেষ ক্যারেক্টার রয়েছে ঘরের মেয়েদের মধ্যে, ওরা একটা পূর্ণতার স্বরূপ দেখতে পেয়েছেন একটা গোলের চেহারার মধ্যে, একটা রাউন্ডনেস আছে, সেই রাউন্ডনেসটাকে ওরা পুট করতে চাইতেন। কিন্তু এরা এসে বললেন যে না, এটা যেমন আছে সেটা আমরা আমাদের যেমন ভাবে মাপ দিতে বলে আমরা সেইভাবেই যাব। সেই মাপগুলো কারা দিতে বলছেন না, মাপগুলো দিতে বলছেন বিভিন্ন বাড়ির পুরোহিতরা বা লোকেরা যেভাবে মাপ দিতে বলছে, ওরা সেইভাবে মাপজোকগুলোকে ভাঙছেন। ফলে নিজেদের মধ্যে একটা ছোটখাটো পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল। আরেকটা পরীক্ষা নিরীক্ষা এদের মধ্যে, মানে শুধু পাল মশাইদের মধ্যে, যেটা রুদ্রপালদের এফেক্ট করলো, পাল মশাইদের মধ্যে একটা পরীক্ষা নিরীক্ষা হলো, সেটাও খুব দেখার বিষয়। আপনারা যদি খুব ভালো করে মানে পুরোনো আমলের নথিগুলো পড়েন তাহলে দেখতে পাবেন দুর্গা পুজোয় এসে একটা অসামান্য পেশা বদলটা কিরকম। তখন যে লোকটা কাঠ কেটে গরুর গাড়ির চাকা বানায় কিংবা আসবাবপত্র বানায়, দুর্গা পুজোর সময় সেই মানুষটা এসে দুর্গার মূর্তি তৈরি করে। অর্থাৎ মূর্তির কাজটা কিন্তু পালমশাইরা করতেন না, করতেন সূত্রধর সম্প্রদায়রা যখন কাজটা করছেন তখন তার একটা বেসিক স্ট্রাকচার ধরে নেওয়া যায়। একটা কাঠকে কাটছে, এরকম একটা কাঠ কেটে যাচ্ছে, এখান থেকে লাইন টানা যায়, এর মুখটাকে টানতে এই যে কোণে যে ত্রিভুজটা বেরোচ্ছে, এই যে কৌণিক এবং একটা ত্রিভুজাকৃতির যে সংঘাত, এইখান থেকে মুখটা বেরোচ্ছে।
এই জায়গাতে এই কৌণিকতাটা আছে, ফলে মুখের টোটাল গড়নটা হচ্ছে এই 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 যে তিনটে জিনিস নামছে অনেকটা নতুন গ্রামের পেঁচার মতো, এই এই নেমে গেল। কাঠপুতলের মতো। হ্যাঁ, এই যে নামছে এটা হচ্ছে সূত্রধরদের একটা ট্রেন্ড। এই সূত্রধরদের এই কাজের যে মূর্তি, সেই মূর্তির সাথে যোগ হচ্ছে কিছু কিছু আইকনোগ্রাফিক্যাল মার্ক। যেমন যদি তত্ত্বে বলা যায় যে নাক কেমন হবে, সুখ পাখির মতো, তারা সুখ পাখির মতো নাককে যোগ করছে। এই যে সংযুক্তিকরণ, এই সংযুক্তিকরণ গুলো কিন্তু একটা চেহারা দান করলো ছবিতে বা মূর্তিতে, সেটাকে বলা হয় খাস বাংলা। এইবারে যে ট্র্যাডিশনটা মানে মূর্তি বানানোর এই ট্র্যাডিশনটা শিফট করছে পালমশাইদের হাতে। যখন এই পালমশাইদের হাতে এটা শিফট করে গেল, ওরা তো বানাতেন তৈজসপত্র, মাটির বাসন নিয়ে, ওদের সঙ্গে একটা গোলেলের সম্পর্ক আছে। আর এইবার আমি ফিরছি, ছিল কাঠে, ঢুকছে মাটিতে, ফলে এই যে নরম হয়ে যাচ্ছে মুখের স্ট্রাকচার, এবং মুখের মধ্যে একটা গোলানো ব্যাপার চলে আসছে, অথচ তখনও কিন্তু সুখ পাখির মতো নাকটা ব্যবহার হচ্ছে। তার মানে খাস বাংলা থেকে আরেকটা শৈলীতে ঢুকছে, দুটো ভাষার মধ্যে একটা বন্ধন যুক্ত হচ্ছে। এই বন্ধনী যুক্তকরণটাকে মোটরীতি ওরা বলে, মূর্তির নাম হচ্ছে দোভাষী, দোভাষী চালের মুখ।